সম্পৃক্ততা নেই, সরকারের কোনো কন্ট্রোল নেই। দুটার যে কোনো একটা হবে, হয় সরকারের সাথে সরকার রাষ্ট্রের খোঁজ খবর রাখছে না অর্থাৎ রাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে নেই, অথবা সরকারের সহযোগিতায় পালিয়েছে। এই দুটোর একটা কারণ তো হবেই। বলেছি যে যে ব্যক্তিটা পালিয়ে গেছে খুনি হাসিনার পরে যদি কাউকে বলা হয় সরাসরি সরকারের দোসর হিসেবে, তাহলে সে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরা তাদের পরিবারের কথা শুনে না, পারিবারিক শিক্ষা বলতে যে একটা কথা ছিল সেটাও নাই, মানে একাডেমিক শিক্ষা তো নেই, পারিবারিক শিক্ষাও নাই। এটা বাংলাদেশের শিশু কিশোরের জন্য খুবই একটা হুমকির সম্মুখীন হবে আগামী দিনে, যদি এখন এই জিনিসগুলোকে সিরিয়াস ইস্যু নিয়ে যদি এগুলোকে মোকাবেলা করা না যায়। দেখুন, আমরা এই 5 তারিখে অর্থাৎ 5ই আগস্টের পরে এই সরকারকে আমরা বারবার বলে আসছি যে অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে, যারা সত্যিকার অর্থে গণহত্যার সাথে যুক্ত ছিল সেই সংগঠনের একজন গণহত্যাকারীও যেন বিচারের মানে বাইরে না থাকে, সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, এবং যদি সত্যিকার অর্থে গণহত্যার প্রমাণ হয় তাহলে যেন এই দলকে নিষিদ্ধ করা হয় এবং এই দলকে গণহত্যার দায়ে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়। সেটা আমরা 5 তারিখের পর থেকে বলে আসছি, কিন্তু আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, এবং বিচারের যে গতি, অর্থাৎ খুনিরা একদিকে পালিয়ে যাচ্ছে, অন্যদিকে খুনের মামলার সত্যিকার অর্থে যারা আসামি, তথাকথিত মামলা না, যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে এভিডেন্স আছে, তাদেরকেও পুলিশ কোনোভাবে ধরতে পারছে না। এখানে পুলিশ ব্যর্থতার দায়ী বলছে বারবার যে আমরা তো আগের মতো পুলিশ অ্যাক্টিভ না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এটা বাংলাদেশের 5 তারিখের পরে যে অবস্থা হয়েছে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে সরকার অন্য যে কোনো একটা এজেন্সিকে দায়ীটা মানে দায়ী সারা বক্তব্য দিচ্ছে। তো সেটা আমাদের কাছে সঙ্গত কারণেই ভালো লাগে না একদিকে। আর একদিকে হচ্ছে, দেখুন আমরা এই শাহবাগে যেটা হয়েছে সেটা আমি মনে করি যে এই বাংলাদেশের মানুষের দীর্ঘ একটা ক্ষোভ, দীর্ঘ 9 মাসের একটা ক্ষোভ, যে আমরা সরকারকে বলছি যে গণহত্যার দায়ে একটা দলকে আপনি আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আর এই জিনিসটা সামনে এসেছে যে শুধুমাত্র বাংলাদেশে পলাতক ছিল, বাংলাদেশে 2বার রাষ্ট্রপতি ছিল, অর্থাৎ এই খুনি হাসিনার যে মসনদটা সেটা টিকিয়ে রেখেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তখন সবাই টনক নড়েছে যে আসলে এখানে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে হয় সরকারের সরাসরি ইন্ধন আছে, অথবা রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানের সাথে সরকারের তেমন কোনো সম্পৃক্ততা নেই, সরকারের কোনো কন্ট্রোল নেই। দুটার যে কোনো একটা হবে, হয় সরকারের সাথে সরকার রাষ্ট্রের খোঁজ খবর রাখছে না অর্থাৎ রাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে নেই, অথবা সরকারের সহযোগিতায় পালিয়েছে। এই দুটোর একটা কারণ তো হবেই, আদারওয়াইজ তো কোনো কারণ হতে পারে না। এই দুটোর কোন কারণটার কারণে পালিয়েছে সরকারের পক্ষ থেকে কোনো এখন পর্যন্ত এটা নিয়ে কোনো স্ট্রং বিবৃতি দেওয়া হয় নাই, স্ট্রং এভিডেন্স দেওয়া হয় নাই। আমরা আজকে দেখি যে 3 জন উপদেষ্টাকে নিয়ে একটা তদন্ত কমিটি করা হয়েছিল। এই সবের ভিত্তিতে আমি মনে করি যে যে হারে একদিকে পলাতক খুনিরা পালিয়ে যাচ্ছে, তারা আবার ছোট ছোট মিছিল মিটিং করছে, সরকারের অ্যাক্টিভিটিস তেমন একটা ধরেন যেরকম হওয়ার কথা ছিল সেরকম না থাকার কারণে দীর্ঘ 9 মাস পরে এই শাহবাগের যে ঘটনাটা হয়েছে, এটা আমি মনে করি যে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমরা এমন ভাবে চাইনি, আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি যে আপনি আইনানুগ প্রক্রিয়ায় এই গণহত্যার দায়ে 3 দিনের ব্যবধানে সরকার কেন মানে একটা আলোচনার মাধ্যমে সরকার এই সিদ্ধান্ত দিল? সরকার কি আগে থেকেই প্রস্তুত ছিল যে এরকম একটা আন্দোলন হবে, তারপরে আমরা এরকম একটা রেজাল্ট দিব, বা এই আন্দোলন হলে আমাদেরকে বিশ্বে দেখাতে একটা সুবিধা হবে যে এরকম একটা আন্দোলনের মুখে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি? ব্যাপারটি কি এরকম? না না আপা, আমি তো আপনাকে ব্যাপারটা সেরকম কিনা সেটা সরকার জানতে পারে, সেটা গোয়েন্দা সংস্থাগুলো বলতে পারে, বাট না না আমি তো আমি 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 আপনাকে একটা ঘটনার কথা বলেছি যে যে ব্যক্তিটা পালিয়ে গেছে খুনি হাসিনার পরে যদি কাউকে বলা হয় সরাসরি সরকারের দোসর হিসেবে, তাহলে সে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সে যখন পালিয়ে গেছে তখন তখন ছাত্র এবং জনতার ঘুম ভেঙেছে যে এইভাবে চলতে থাকলে তো হবে না। এভাবে যদি চলতে দেওয়া হয়, আরেক দিক থেকে হচ্ছে তারা হুমকি দুমকি দিচ্ছে, তারা বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে, তাদের নেত্রী ফিরে আসবে, ওই করবে সেই করবে। তো এগুলো হচ্ছে মানুষ, এটা একটা বিব্রতকর অবস্থায় আছে বাংলাদেশের মানুষ যে আসলে এই দলটাকে কি করবে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তহীনতার কারণে মানুষের মধ্যে একটা অশান্তি বিরাজ করছে। তো সেজন্য মানুষ ধরেন বাধ্য হয়ে এরকম একটা ঘটনা ঘটিয়েছে, কিন্তু আমরা সেটা চাইনি। আমরা একেবারেই যা মানে আপনার আগস্টের 15 তারিখের পর থেকেই বলে আসছি যে তথাকথিত কোন নির্বাহী আদেশের মাধ্যমে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
এটা আমরা একবারে প্রথম থেকে বলে আসছি। আমি যদি ভুল না বলি, প্রত্যেকটা রাজনৈতিক দল একই কথা বলে আসছে। সেখানে একটা ট্রাইব্যুনালও হয়েছে, কিন্তু আমরা যেভাবে বিচার প্রক্রিয়া দেখার কথা, যেভাবে আসামিদেরকে গ্রেপ্তার করার কথা ছিল, সরকারের পক্ষ থেকে একটা উদাসীন মনোভাবের কারণে শাহবাগের এই ঘটনাটা ঘটেছে। আমি যদি ভুল না বলি, আমার কাছে সেটাই মনে হচ্ছে। দেখুন, এতগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু আমাদের শিক্ষা সংস্কার কোনো কমিশন হয় নাই। কিন্তু এই সরকারের সর্বপ্রথম কাজ ছিল, যেহেতু এই সরকার বলেছে যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, সুতরাং শিক্ষা একটা কমিশন করা উচিত ছিল, যে সরকার আসবে সরকার যাবে, বিশ্ববিদ্যালয়ে কোনো সরকার, দলীয় সরকার হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে দেখবেন যে আপনি পুরো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। যখন আপনি মেশিনটা চেঞ্জ করবেন, তখন আপনি প্রোডাক্ট তো ভালোই দিবে। আপনি বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় লেজুর ভিত্তি করে রাখবেন, যেই সরকার আসবে সেই সরকারের ছাত্র সংগঠন, সেই সরকারের বিসি, প্রক্টর, শিক্ষক, তো এগুলো করে করেই তো আপনি 54 বছর পার করেছে। তো এখন বাংলাদেশে আমি মনে করি এই মুহূর্তে শিক্ষার বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে বাকি সংস্কার গুলো করা উচিত, যে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে শিক্ষার মান নিশ্চিত করা যায়, উচ্চশিক্ষার মান, এবং আমাদের প্রাইমারি লেভেলে কি করলে সাধারণ শিক্ষার্থীরা, তাদের সত্যিকার অর্থে শিশু কিশোররা, আপনি দেখেন বা এই মানে ধরেন 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় শিশু কিশোররা বেপরোয়া হয়ে গেছে। কিশোর গ্যাংকের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। টিচারদের কথা শুনে না, ছেলে মেয়েরা তাদের পরিবারের কথা শুনে না, পারিবারিক শিক্ষা বলতে যে একটা কথা ছিল সেটাও নাই, মানে একাডেমিক শিক্ষা তো নেই, পারিবারিক শিক্ষাও নাই। এটা বাংলাদেশের শিশু কিশোরের জন্য খুবই একটা হুমকির সম্মুখীন হবে আগামী দিনে, যদি এখন এই জিনিসগুলোকে সিরিয়াস ইস্যু নিয়ে যদি এগুলোকে মোকাবেলা করা না যায়। আরেকটা বিষয় দেখেন, যা হচ্ছে বাংলাদেশে এখন, আসলে সেটা সত্যিকার অর্থে কখন কি হচ্ছে বা কখন কি সিদ্ধান্ত হবে, সবাই সবকিছু অনিশ্চয়তার মধ্য দিয়ে আছে। তো সবকিছুকে স্টেবল করার জন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, এটা আমি মনে করি যে সময়ের দাবি। দিন যত যাচ্ছে সবকিছু ঘোলাটে হচ্ছে, তো এটাকে তো স্টেবল করতে হবে আপনাকে, তা না হলে সাস্টেনেবল গ্রোথ। আপনি ধরেন বাংলাদেশে ধরেন একটা নির্বাচিত সরকার যদি আসে, আপনি 5 বছরের জন্য একটা মনস্থির করবেন যে এই সরকার 5 বছর থাকবে, আমি এই সরকারের সাথে এই সংস্কার কাজ করতে পারবো, এটা করতে। কিন্তু এখন তো সবকিছুই ধরেন অজবরল অবস্থা, একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে যাচ্ছে বাংলাদেশ। তো সেই জন্য আমি মনে করি যে সংস্কার 9 মাসে যা হয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে কি সংস্কার হয়েছে, তো বাকি 9 মাসে কি হবে সেটাও আমাদেরকে মাথায় নিয়ে আমরা নির্বাচনের পথে হাঁটা ছাড়া আমি মনে করি বিকল্প কোনো ওয়ে নেই আমাদের কাছে। ধন্যবাদ।